শুভ সন্ধ্যা, my friends. শুভ সন্ধ্যা, my friends. Hoping I am audible. I am audible. Hoping I am audible and visible. Hoping I am audible and visible. আমি শুরু করছি। জানি না নেট কি অবস্থায় আছে। আমি শুরু করছি। শুভ সন্ধ্যা। Am I visible? Am I visible? No. Is it not being transmitted? Is it not being transmitted? Let me see in different sites. Am I audible and visible? No comment. Is there no transmission? No transmission. Is there no transmission? হ্যালো, আমি রাত্রে কথা বলবো 1 ঘন্টা পরে। ভিটামিন ডি এ আছে, ভিটামিন ডি 60,000 নিয়ে নাও। ভিটামিন ডি পাওয়া যায় 60,000। হ্যাঁ হ্যাঁ, আছে ওই যে বিভিন্ন ট্রেড নেমে আছে। পার উইক একটা করে খাও, 6 সপ্তাহ খাও। হ্যাঁ। Sorry, so there is no transmission. There is no transmission. Is there no transmission? Is there no transmission? Is there no transmission? No response, possibly no transmission. Why the net is not good? Is the net is not good? Is there no transmission? Live. Now that you are live, you can see your real-time insights or add tools to increase distribution or engagement. Live, live, but no response. Why? Namaskar. Am I audible, Abhijit Babu? Namaskar. No, I hope I am audible and visible. I am audible and visible. Audible and visible.
Yes, I am audible and visible. Sorry for delay. I was confused. whether শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি শুরু করছি। I was confused that whether I was being audible and visible. আমি শুরু করছি। শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। শুভ বাংলা নববর্ষ। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, অল্প অল্প করে। যেমন আজকের দিনটা, আমি দুঃখিত, আজকে আমরা বেশি ব্যবহার করি ইংরেজি ক্যালেন্ডার, অভ্যস্ত হয়ে গেছি আমরা। আজকে 15ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষ। গতকাল ছিল 14ই, বর্ষ শেষ, বাংলা বর্ষ শেষ। 14ই এপ্রিল একটা আমাদের স্বাধীনতা সংগ্রামের, আমাদের ফ্রিডম মুভমেন্টের একটা গুরুত্বপূর্ণ দিন। 14ই এপ্রিল 1944 নেতাজির আইএনএ মণিপুরের মৈরাঙে, অর্থাৎ ভারত মূল ভূখণ্ডে, প্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। আফটার ডিফিটিং দ্য ব্রিটিশ ইন্ডিয়ান ফোর্সেস, দ্য অ্যালায়েড ফোর্সেস, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছিল, উত্তোলিত হয়েছিল মৈরাঙে। এটা মৈরাং দিবস। কালকে আমি আপনাদের সঙ্গে কথা বলে উঠতে পারিনি, গত বছর করেছিলাম। এটা মৈরাং ডে, আমাদের মনে রাখতে হয় মৈরাং ডে। অবশ্য তার 4 মাস আগে 1943 ডিসেম্বরে নেতাজি আন্দামানে গিয়ে সেখানে কিন্তু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এসেছেন। কারণ সেই সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ নেতাজির জাপান হস্তান্তরিত করেছিল। অর্থাৎ সেই অর্থে আন্দামান নিকোবর হচ্ছে ভারতবর্ষের প্রথম মুক্ত স্বাধীন অঞ্চল। তারপরে মৈরাং ডে, এই একটা দিক। তারপরে আসছি আমি। আর আমাদের আজকের যে পয়লা বৈশাখ, একদম বাংলার বর্ষ আরম্ভ, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা 1433 বঙ্গাব্দে পড়লাম। 1433 শুভ নববর্ষ। আজ থেকে বহু বহু বছর আগে, প্রায় 2 শতাব্দী আগে, 1262 বঙ্গাব্দে প্রথম ভাগ, মানে অ্যালফাবেট, যেটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি করা প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। প্রথম ভাগ অ্যালফাবেটকে সাজিয়ে প্রথম বাংলা প্রথম ভাগ বেরিয়েছিল 1262 বঙ্গাব্দে। যদিও ওই বইটাতে লেখা আছে 1912, ওটা আরেকটা ক্যালেন্ডার অনুযায়ী, ওটা সংবৎ বলে, সংবৎ, অর্থাৎ ওটা ছিল ইংরেজি ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 1855, আর বঙ্গাব্দে 1262। সেদিক থেকে আমাদের এই
বাংলা নববর্ষ আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ বিদ্যাসাগরের এই বইটা দিয়ে আমরা আমাদের অ্যালফাবেটের সঙ্গে আগে পরিচিত ছিলাম, কিন্তু এত সহজ পরিচিতি এর আগে সম্ভব ছিল না। এটা সম্ভব করেছেন বিদ্যাসাগর। বাঙালি জাতির মুখের ভাষা বাংলা অ্যালফাবেটের সংস্করণ করে যে রূপ দিলেন, এটাই 200 বছর ধরে এখনো কিন্তু সমানে গুরুত্ব পেয়ে চলেছে। এর জনপ্রিয়তা, এর অ্যাকসেপ্টেবিলিটি এবং জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা আজও অক্ষুণ্ণ। যদিও মাঝে বামেদের সময় একজন ফলস ডক্টরেট কে দিয়ে, ফলস ডক্টরেট বলি তাকে, ফলস ডক্টর, যার পিএইচডি ডিগ্রি ছিল না, পবিত্র সরকার, তাকে দিয়ে এক নয়া বিদ্যাসাগর বানানোর চেষ্টা হয়েছিল, তাকে দিয়ে একটা বই তৈরি করার চেষ্টা, যেন হচ্ছে নতুন বিদ্যাসাগর। তো তাতেও বিদ্যাসাগরের অরিজিনাল যে বই প্রথম ভাগের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা আজও অক্ষুণ্ণ। এই দুটো। আরেকটা জিনিস, আরেকটা ঘটনা, আজকে পয়লা বৈশাখের দিনে একটা পত্রিকার আবার প্রকাশের চেষ্টা হলো, যদিও সেটা প্রিন্টেড ফর্মে নয়, ওয়েবসাইটে। জয়শ্রী পত্রিকা হচ্ছে বিপ্লবী লীলা রায়ের তৈরি করা মাসিক পত্রিকা। প্রথম ঢাকা থেকে বেরিয়েছিল প্রথম। সেটাও ছিল বাংলা 1338, ইংরেজি 1931। সেই জয়শ্রী পত্রিকা ব্রিটিশের বাধার জন্যে দুবার ইন্টারাপশন হয়েছিল, কিন্তু সেই মাসিক পত্রিকা রেগুলার প্রকাশিত হয়েছে আপ টু দ্য করোনা ক্রাইসিস। করোনা ক্রাইসিসের সময় এই মাসিক পত্রিকাটার প্রকাশ বন্ধ হয়ে যায়, এটা সম্ভব হয়নি। আবার সেটা এখন বই আকারে নয়, ম্যাগাজিন প্রিন্টেড ফর্মে নয়, এটা ওয়েবসাইটে একটা আবার প্রকাশের চেষ্টা আজকে হয়েছে। আমার ভাইরা, উইথ দ্য ব্লেসিংস অফ আমাদের সিনিয়র গুরুজন শ্রী বিজয় নাগের আশীর্বাদ নিয়ে, তিনি এখনো পর্যন্ত সম্পাদক। এবং এই প্রেক্ষাপটে আমি কয়েকটা লাইন লিখেছি, একটু পড়ে আমি বিচিত্রায় চলে যাব। আমাদের স্টেট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে কিছু কথা বলবো। এবং এই যে জয়শ্রী পত্রিকার নামকরণটাও করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। এই জয়শ্রী শব্দ তিনি প্রয়োগ করেছেন উভয়ের জন্য, জয়শ্রী পত্রিকার জন্য আর বিপ্লবী লীলানাগের চরিত্রকে সম্মান জানিয়ে। তিনিও জয়শ্রী বিজয়িনী, তার আশীর্বাদটা দিয়েই, আশীর্বাণীটা কি করেছিলেন, বিজয়িনী নাই তব ভয়, দুঃখে ও বাধায় তব জয়, জয়শ্রীর এই পরিচয়। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সই করেছেন, 30শে ফাল্গুন 1338। পরাধীনতার শৃঙ্খল মোচন এবং সমাজ পরিবর্তনের এই দুই লক্ষ্য সামনে রেখে 1338 বৈশাখ, ইংরেজি 1931 মে মাসে প্রথম আত্মপ্রকাশ। পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদনা শুরু বিপ্লবী লীলানাগের হাতে, যিনি ব্যক্তি পরিচয়ে বিজয়িনী, জয়শ্রী এবং তার পত্রিকার চরিত্রও জয়শ্রী। একটা সনাতন জাতির পুনর্জাগরণের অদম্য ইচ্ছা ও সাধনা। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির বাধায় মাঝে প্রকাশে বিঘ্ন, আবার আত্মপ্রকাশ। বাংলার মাসিক পত্রিকার গুলির মধ্যে
সুদীর্ঘ জয়যাত্রায় সময়ের নিরিখে যার স্থান স্বামীজির উদ্বোধন পত্রিকার পরেই। উদ্বোধন পত্রিকাটাই হচ্ছে বাংলা ভাষায় লংগেস্ট সার্ভাইভিং ইন কন্টিনিউটি, তারই পরে হচ্ছে স্থান জয়শ্রী। প্রথম যুগের লেখককুলের নক্ষত্রগুলি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ স্বয়ং, রমানন্দ চট্টোপাধ্যায়, আচার্য নন্দলাল বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অধ্যাপক সত্যনাথ বসু, অধ্যাপক জ্ঞানচন্দ্র ঘোষ, সরোজিনী নাইডু, সুভাষচন্দ্র বসু, ক্ষিতিমোহন সেন, মেঘনাদ সাহা, মোহাম্মদ শহীদুল্লাহ, স্বামী প্রত্যাগাতানন্দ, ইন্দিরা দেবী চৌধুরানী, কমলা দেবী চট্টোপাধ্যায়, অনিলচন্দ্র রায়, অধ্যাপক বিনয় কুমার সরকার, অনিল বরণ রায়, বুদ্ধদেব বসু, কালীমোহন ঘোষ, জীবনানন্দ দাস, ভূপেন্দ্রনাথ দত্ত, সাবিত্রীরত্ন চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ, প্রবোধচন্দ্র সান্যাল, আচার্য নরেন্দ্র দেব, শমীন্দ্রনাথ ঠাকুর, বাংলার শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্প, বিপ্লবের সমস্ত ক্ষেত্রের রথী মহারথীগণ। ব্যক্তির মৃত্যু হয়, কিন্তু মহৎ স্বপ্ন সাধনার মৃত্যু হয় না। বিপ্লবী লীলারায় নাগ, পরে বিপ্লব তাপস সুনীল দাস, তারপর অধ্যাপক সমর গুহ, তারপর শ্রদ্ধেয় বিজয় নাগের সম্পাদনায় জয়শ্রীর জয়যাত্রা অব্যাহত আছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর সংকটকালে জয়শ্রীর প্রকাশনা ব্যাহত। ভালো লাগছে আবার আত্মপ্রকাশ, অন্তত ওয়েবসাইটে। 128 বছরের ব্যাপী নেতাজি ভগবানজি মহাকালের নিরবিচ্ছিন্ন সাধনা, লক্ষ লক্ষ বছরের সনাতনের আদর্শ, জ্ঞান গরিমা সঙ্গে নিয়ে নতুন ভারত বিশ্ব মানচিত্রে তার স্থান করুক, এই বাণী প্রচারের প্রতিজ্ঞা নিয়ে এই যাত্রার সবাই সামিল হন। এ বলে কটা লাইন লিখেছি। এবার আসছি আমি আজকের বিচিত্রায়। অ্যাডভোকেট অর্ক, নিজের ভাষায় বলা, লেখা না জানলে অন্য ভাষায় দখল সম্ভব নয়। এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ইয়েস, এবার আসছি আমি কয়েকটা জায়গা নিয়ে কথা বলবো আজকে। আজকে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো, যেমন ওয়াকফ। ওয়াকফ নিয়ে কথা বলবো, ওয়ার্ল্ড ট্রেড ক্রাইসিস, যেটা হচ্ছে যে ট্রেড ওয়ার, যেটা ট্যারিফ ওয়ার বলছি আমরা, ইন্ডো বাংলাদেশ রিলেশনস বা ইন্ডো চায়না রিলেশনস, চায়না ইউএস রিলেশনস, এইভাবে সব, ইন্ডিয়ান ওশেন ওশেন স্ট্র্যাটেজি, প্যাসিফিক রিজিয়নের ওয়ার্ল্ড পাওয়ার্সের রিলেশনস, এই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। একটু কম কথা বলবো আস্তে আস্তে। যেমন ধরুন ওয়াকফ। ওয়াকফ নিয়ে যারা পড়েছেন ওয়াকফ নিয়ে, ওয়াকফের নতুন যে অ্যামেন্ডমেন্ট বিল, প্রথম কথা হচ্ছে একটা সেকুলার কান্ট্রিতে এই ওয়াকফের মতো একটা জিনিস থাকবে কেন? মুসলিম কান্ট্রিগুলোতেই ওয়াকফ নেই, ওয়াকফ প্রপার্টির কোনো বয়ান নেই, ভারতবর্ষে কেন? এটা করা হয়েছে ইংরেজ যুগ থেকে, তারপরে কংগ্রেস যুগে এই ওয়াকফ আইনগুলো করা হয়েছিল মুসলিম অ্যাপিজমেন্টের জন্য, এক্সট্রা বেনিফিটস দেওয়ার জন্য, এবং আর এক অর্থে ভারতবর্ষকে ধীরে ধীরে একদম ইসলামীকরণ করার জন্য, সনাতন ধর্মকে ভারতবর্ষ থেকে উৎখাত করার চক্রান্ত নিয়ে। যাই হোক, এটা যখন কনস্টিটিউশনে আছে, এটাকে চট করে বাতিল করা সম্ভব নয়। নতুন যে অ্যামেন্ডমেন্টে কোথাও এই মুসলিম প্রপার্টিকে দখল করার কোনো আর্টিকেল নেই এই অ্যামেন্ডমেন্টে। সবটাই হচ্ছে ওয়াকফ প্রপার্টি ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট। কিন্তু
এই সিকুলার পার্টিগুলো, সিকুমাকু কঙ্গু, এই পার্টিগুলো যাদের দাঁড়িয়ে আছে অস্তিত্ব অন মুসলিম অ্যাপিজমেন্টের উপরে, তারা জনগণকে মিথ্যে কথা শেখাচ্ছে, ধোঁকা দিচ্ছে যে তোমাদের সব সম্পত্তি সরকার দখল করে নেবে হিন্দুদের জন্য, এই তো শেখাচ্ছে। এই করে খ্যাপাচ্ছে লোককে। এই মুসলিমদের খ্যাপানোটা এটা বহু পুরনো জিনিস। আমি এই ক্যারেক্টারটা, এদের এই খ্যাপানোটা কীরকম মনে রাখবেন, 1946-47 এই সময়কার দিকে আসুন, যখন ইংরেজ প্ল্যান করছে ভারতবর্ষ থেকে চলে যাবে, যখন নেগোসিয়েশন চলছে হাউ টু ট্রান্সফার পাওয়ার, এই সময়ে হিন্দু মুসলিম দাঙ্গাকে তৈরি করা হয়েছিল এবং এই জিনিসটা শেখানো হয়েছিল, পড়ানো হয়েছিল, মিথ্যে জিনিস, যে হিন্দু মেজরিটি ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ সংরক্ষিত হবে না। এইটা বিভিন্ন নেতাদেরকে দিয়ে বোঝানো হয়েছে এবং জনগণ, মুসলিম জনগণ এটা ক্ষিপ্ত হয়েছে এবং তারা পাকিস্তান ডিমান্ড করেছে, রায়টস করেছে, খুন জখম করেছে। অথচ দেখুন, পার্টিশনের সময় সারা ভারতবর্ষে মুসলিম in totality was not more than 20%, not more than 20%। আর দুটো পাকিস্তান পেল ওরা, তাতে they have got about 33% of the land, অর্থাৎ 19% people has got about 33% of the our land mass। তাহলে এইখানটা পজিটিভ গেইন করেছে। এবং তারও পরেও দেখুন, এই ভারতবর্ষে কিন্তু মেজরিটি মুসলিম রয়ে গেল। ওরা না গেল ইস্ট পাকিস্তানে, না গেল ওয়েস্ট পাকিস্তানে, ওরা রয়ে গেল কেন? অর্থাৎ ওরা জানে যে হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক রাইটস ভারতবর্ষেই সব থেকে বেশি পাওয়া যাবে এবং সুখে থাকবে, তাই তারা যে পাকিস্তানের জন্য যুদ্ধ, তারা সেখানে গেল না। আবার এখন যারা রয়ে গেল পাকিস্তানিগুলো, মুসলিমরা, তারা এখন আবার এই ভারতবর্ষে, যে খণ্ডিত ভারতবর্ষে, এখান থেকে জায়গা দখল করার চেষ্টা করছে। এটা কিরকম ঘটনা, একটা সহজ করে বোঝাই। যেমন ধরুন, কোনো ফ্যামিলিতে বাবার মৃত্যুর পরে 3 ভাইয়ের মধ্যে প্রপার্টি ভাগ হয়ে গেল। প্রপার্টি ভাগের সময় মা বলল, আমি বড় ছেলের কাছে থাকবো, আর ঠাকুমা, এই মা, বিধবা মা, ও বলল আমার সঙ্গে আমার এই ছোট ছেলের ছেলে, অর্থাৎ আমার নাতি সঙ্গে থাকবে। বড় ছেলে, ঠিক আছে মা, তোমার যখন আমার ছোট ভাইয়ের ছেলেকে, ভাইপোকে পছন্দ, ঠিক আছে রাখো। এবার মায়ের ছোট ছেলে, অর্থাৎ ভাইয়ের ছোট ছেলে ভাইপো মানুষ হতে শুরু করলো এই বড় ভাইয়ের সংসারে। বড় ভাই কিন্তু পেয়েছে 1/3 অফ দ্য ল্যান্ড মাস অফ দি ফাদার। এবার যখন এই ভাইপো বড় হলো, আফটার 20 ইয়ার্স, 2 ডিকেড, যখন সে বড় হলো, বিয়ে করার বয়স হচ্ছে, তার জ্ঞান হচ্ছে, গায়ে শক্তি হচ্ছে, সে তখন দাবি করলো যে আমার এখানে সম্পত্তি দরকার, আমার এখানেও সম্পত্তির ভাগ দরকার। এবার সে দাবি করে বসলো। অথচ বড় ছেলের, এই ভাইয়ের 2টি ছেলে আছে, তার 2 একে 3, সে দাবি করলো আমিও এ বাড়ির ছেলে, আমারও ভাগ চাই। মজাটা এইরকম। অথচ সম্পত্তি কিন্তু ভাগ হয়ে গেছে। ভালোবাসার তাগিদে ঠাকুমার সঙ্গে ভাইপো রয়ে গেছে। এখন সে দাবি করছে তার জেঠুর সম্পত্তির 1/3 তার। দিস ইজ দ্য সিচুয়েশন। আজকে ইন ট্রুয়েস্ট সেন্স ভারতবর্ষে কোনো মুসলিমের থাকার কোনো অধিকার নেই। দে হ্যাভ গট মোর দেন অ্যাডিকুয়েট ল্যান্ড মাস ইন টু পাকিস্তান, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, থাকার কোনো অধিকার নেই। সেই সময় হিন্দু নামধারী কিছু সিকুলার, এই গান্ধী, নেহেরু, এই স্কাউন্ড্রেলগুলো, ওদের প্রশ্রয় এরা রয়ে গেছে এবং বাড়ন্ত হয়েছে। এবং আজকে এই খণ্ডিত ভারতবর্ষের একটা আবার এরা
থাবা বসাবার চেষ্টা করছে। এবং কি দুর্ভাগ্য দেখুন। এবং ল্যান্ডমাস যখন ভাগ হয়ে গেল ওপার বাংলা পাকিস্তানে, at the time of partition there was about 30% নন মুসলিমস, মেজরিটি হিন্দুস। সেখানে আছে আজকে লেস দেন 1%। বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানে একসময় ছিল 40% নন মুসলিমস, মেজরিটি হিন্দুজ, আজ সেখানে মাত্র 6%। তারা হয় খুন হয়ে গেছে, না হয় কনভার্টেড হয়ে গেছে, না হয় এখানে এপার ভারতবর্ষে চলে এসেছে। এই অবস্থায় এই যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং এই সিকুমাকু কঙ্গুদের জন্যে ভারতবর্ষ সেকুলার সবার স্থান, এই যেন লঙ্গরখানা সবাই সবার জন্যে। এবং তারা এখানে বসে বসে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করছে উইথ দ্য হেল্প অফ পাকিস্তানিজ, চাইনিজ এবং তুর্কি, এখন এসে গেছে তুর্কি, এই সবার সাহায্যে। এবং 71-এর পরেও প্রায় 40 মিলিয়ন ওপার বাংলা থেকে, শুধু ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে হয়েছে ইনফিল্ট্রেশন ইনটু ইন্ডিয়া থ্রু আসাম, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার। একটা বড় অংশ হচ্ছে টেরোরিস্ট। এরা এই ভারতবর্ষের কিছু কিছু অংশকে একদম পাকিস্তান বানাবার চক্রান্ত করে বসে আছে। এবং শুধু তাই দেখবেন যে বঙ্গবন্ধুকে আপনারা এত প্রশংসা করেন, এই বঙ্গবন্ধুর কতগুলো স্পিচ আমি রেকর্ড করেছি আমার 3rd ভলিউম নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যে। এই বঙ্গবন্ধুরও ইচ্ছে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারিং এরিয়াকে বাংলাদেশের মধ্যে নিয়ে নেওয়া। এত জঙ্গি মনোভাবাপন্ন, এত বড় ইসলামিস্ট তিনি, এবং ইসলামীকরণ এবং দখলের তার চিন্তা। শুধু বঙ্গবন্ধু কেন, ওপার বাংলার অনেক নেতা, তাদেরও স্বপ্ন ইন্ডিয়ার বর্ডারিং এরিয়াগুলোকে বাংলাদেশের মধ্যে তাদের প্রয়োজন, তাদের স্বার্থে। এটা ওপেন তাদের স্টেটমেন্ট। এবার এই যে ওয়াকআপ এবার বলি, এবার দেখুন, অর্থাৎ পার্টিশনটা ওরা পাকিস্তান যে গ্রাউন্ডে দাবি করেছিল, দাবিটা কিন্তু মিথ্যে ছিল। কারণ মিথ্যে হলে ওরা যদি এই দাবি করে যে হিন্দু মেজরিটি কান্ট্রিতে ওরা থাকতে পারবে না, তাহলে আছে কি করে? শুধু আছে নয়, ওদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। যেটা এক সময় ছিল মাত্র 19%, এই মুহূর্তে ভারতবর্ষের কয়েকটা জায়গাতে ওরা মেজরিটি, এবং কয়েকটা জায়গাতে আসামে 40%, বেঙ্গলে মোর দেন 35%, কেরালাতে 30%-এর উপরে, 30, অনেক জায়গাতে দে হ্যাভ বিকাম মেজরিটি। কয়েকটা জোনস হ্যাজ বিকাম মিনি পাকিস্তান। অর্থাৎ ওদের সেই যে কথাটা আমরা হিন্দুস্তানে থাকতে পারবো না, এটা ছিল কথার কথা, শুধু জায়গা দখলের চক্রান্ত। তারপরে দেখুন আপনি, কয়েক বছর আগে যখন সিএএ পার্লামেন্ট থেকে বিল পাশ হয়ে এলো, সিএএ, এই সিএএ কথাও কিন্তু মুসলিম বিতাড়নের কোনো ক্লজ নেই, মুসলিম নিয়ে কোনো কথা নেই। শুধু কথা ছিল আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে হিন্দু, বুদ্ধিস্টরা, খ্রিশ্চিয়ানরা সেখান থেকে যদি চলে আসে ভারতবর্ষে, ওখানে থাকতে পারে, তাদের জীবন এবং ধর্ম সমস্ত রক্ষার জন্য যদি চলে আসতে বাধ্য হয়, তাদেরকে ভারতবর্ষ কীভাবে শেল্টার দেবে, সেই কথা। সে নিয়ে ওরা ট্রাম্প পড়ালো, বাস পড়ালো, এবং এই সিকুমাকু কঙ্গু পার্টিগুলো ওদের মাথায় এই আগুন জ্বালিয়ে আমাদের ট্রেনগুলো পোড়ালো। এবং এই পশ্চিম বাংলায় লুঙ্গি পরা লোকগুলো যখন ট্রেনে আগুন দিচ্ছিল, তখন এই বাংলার পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল, একটা ফায়ারিং করেনি। আজকে যখন ওয়াকআপ একটা বিলটা এসে গেছে, পার্লামেন্টে পাশ হয়েছে এবং প্রেসিডেন্ট এবং সাইন করে দিয়েছে এবং গেজেটেড, এই মুহূর্তে এটা আইন। সুপ্রিম কোর্ট পরে কি করে সেটা পরের কথা, এই মুহূর্তে এটা আইন। এর বিরুদ্ধে এই সিকুমাকু কঙ্গু পার্টিগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টি, মুসলমান ভাইদের মাথায় দুর্বুদ্ধি ঢুকিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছে, হিন্দুর বাড়ি জ্বালাচ্ছে, হিন্দু মেয়েদেরকে অত্যাচার করছে, এই নোংরামিগুলো করে যাচ্ছে। মুর্শিদাবাদ একটা অন্যতম। এবং আমাদের বর্ডারিং স্টেটসগুলোতে
ডিস্ট্রিক্টগুলোতে এই জিনিস ঘটবে, এটা বহু আগে থেকে বহুজন বলে গেছে। কারণ আজকে 71-এর পর থেকে পাকিস্তান, চায়না এবং আমেরিকান শিফটের চক্রান্তে ভারতবর্ষে ইনফিল্ট্রেশন হচ্ছে, মিনি পাকিস্তানগুলো তৈরি করা হচ্ছে উইথ এ বিগার ডিজাইন অফ ডিস্ট্রয়িং দিস পার্টিশন ইন্ডিয়া। এটা বহু আগে থেকে এটা ওদের পরিকল্পনা। এই যে, এবং এই ওয়াকফ, এই লতে এই ওয়াকফ প্রপার্টি অধিগ্রহণের কোনো সেকশন নেই। এটা আছে শুধু ম্যানেজমেন্ট অফ দি ওয়াকফ প্রপার্টি কীভাবে। তার কারণটা বলে রাখি, ভারতবর্ষে বিপুল পরিমাণে ওয়াকফ প্রপার্টি আছে, ইভিন ইন দিস ওয়েস্ট বেঙ্গল। তার একটা বড় অংশ কিছু কিছু ধনী মুসলিম ব্যক্তি এবং ফ্যামিলি দখল করে বসে আছে। সেখানে বড় বড় বিজনেস হাউস, বড় বড় নার্সিংহোম, বড় বড় বাগান, এই সমস্ত করে ব্যক্তিগত সম্পত্তি কনভার্ট করেছে। এইটাই আইনের লক্ষ্য, এগুলোকে প্রপারলি ম্যানেজ করা, এবং এখান থেকে যে আর্ন হবে সেই আর্ন থেকে গরিব মুসলমানদের পড়াশুনোর জন্যে, চিকিৎসার জন্য ব্যবহার করা। এই জায়গাটা অর্থাৎ এই সিকুমাকু কঙ্গু কি মমতা ব্যানার্জি এই সবাই মুসলমান ভাই বোনেদের মিথ্যে কথা শেখাচ্ছে। এবার আসছি আমি, বিশ্বের সবচেয়ে উর্বর জমি পুরোটাই হিন্দুদের ছিল। হ্যাঁ ছিল, বানিয়ে দখল করে শুধু বংশবিস্তার ও লুণ্ঠন করেছে। ওই দেবু রাইট। এবার আসছি আমি, এবার আর একটা সুন্দর আর্টিকেল এসছে বোধহয় কবে যেন, এটা টাইমস অফ ইন্ডিয়াতে, এটা পেজ 12, 7ই এপ্রিল, যে এই যে ওয়াকফের বিরুদ্ধে এই যে এই যে এই যে এই যে মুসলমানদের আন্দোলনটা, এটা বেসিক্যালি এরা এরা জানে না, এরা কেউ পড়াশুনো করে দেখেনি যে ওয়াকফ বিলে কি আছে, এই আইনে কি আছে। এরা এবং এই সিকুমাকু কঙ্গু তার নিজের অস্তিত্বের জন্য মুসলিম ভাইদের মনের মধ্যে বীজ ঢোকাচ্ছে, এটা মিস্ট্রাস্ট তৈরি করছে। তারপরে আরেকটা আর্টিকেল, ওয়াকফ, এই ওয়াকফ প্রতিবাদের নামে হিন্দু নির্যাতন, কেন একটা ভালো আর্টিকেল আছে, সেটা হচ্ছে আমাদের যুগসংঘ পেজ 4, 15 এপ্রিল, আজকের পত্রিকা। হ্যাঁ, এবার দেখুন, এই যে ওয়াকফের জন্য প্রতিবাদের, এই যে হিন্দু প্রপার্টি ধ্বংস হচ্ছে, হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, এটা একই জিনিস। আমি আর মনে করিয়ে দিই, এটা 1920 গান্ধীজির সেই ডাক, খিলাফত আন্দোলন। কি হয়েছিল? খিলাফত আন্দোলন কি হয়েছিল? উনি গান্ধীজি ডাক দিনে খিলাফত তৈরি করতে হবে, খিলাফত সাম্রাজ্য তৈরি করতে হবে। এবং কি হয়েছিল সেই ডাকে? কেরালাতে হিন্দু মেয়েরা রেপড হয়েছিল বাই দ্য মুসলিম ক্রিমিনালস। হিন্দুরা খুন হয়েছিল। ভারতের বিভিন্ন জায়গাতে এরকম করে প্রচুর হিন্দু নারী রেপড হয়েছে, হিন্দু পুরুষ খুন হয়েছে। এই হচ্ছে খিলাফত মুভমেন্ট গান্ধীজির। আপনারা এটা পড়াশুনো করে নেবেন, দেখে নেবেন খিলাফত। এবং এইটা করে গান্ধী তার পলিটিক্যাল বেস তৈরি করলো। ইসলামিস্টরাই ছিল তার আর্মি, ইসলামিস্টরাই তার অল ইন্ডিয়া বেস তৈরি করে দিল, তার ফিজিক্যাল পাওয়ারটা তৈরি করে দিল। আজকেই ওয়াকফের উপরে ধরে আমাদের কিছু পলিটিক্যাল, বিশেষ করে পশ্চিম বাংলায় এত ট্রেন, কিন্তু এত অগ্নিসংযোগ পশ্চিম বাংলাতে বেশি হচ্ছে। আর কোথাও, আসামে 40% মুসলিম, সেখানে ওয়াকফ নিয়ে মুসলমান ভাইদের কোনো আন্দোলন প্র্যাকটিক্যালি নেই। যত কিছু বেঙ্গলের, কারণ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এখন ইন ক্রাইসিস, বিভিন্ন দিক থেকে ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার একটা পথ সে, এবং সে বহুদিন থেকে তৈরি। ও যে এত পাপ করেছে, এই পাপের যে প্রায়শ্চিত্ত করতে হবে একদিন, এবং ক্রাইসিসে পড়তে হবে। এই জন্যে মুসলমান ভাইদের খেপিয়ে আগুন জ্বালিয়ে সেইখান থেকে ও বেরিয়ে আসতে চাইছে, একটা এসকেপ রুট চাইছে। এবার আসছি আমি তারপর আরেকটা জায়গায় আসছে,
হ্যাঁ, এবার আসছি আমি এবার আসছি এই বাংলাদেশের উপরে একটু আসবো। বাংলাদেশে এই মুহূর্তে প্র্যাকটিক্যালি দুখানা গভর্নমেন্ট রান করছে। একটা গভর্নমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট হু ইজ কনস্টিটিউশনালি পজিশনড, আর আর্মি চিফ যে কনস্টিটিউশনাল পজিশন, আর্মি চিফ। এই দুজনের একটা সরকার, আর একটা নন কনস্টিটিউশনাল বডি যেটা ইউনুসের যেটা বডি, তার সরকার। এই দুটো সরকার এখন প্র্যাকটিক্যালি রান করছে। এইবার আসছি আমি এইবার ইউনুস চাইছে পুরো ক্ষমতাটা দখল করতে, নিয়ে বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তান বানিয়ে দেওয়া, এবং এইখানে বসে ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করা। এবং ইউনুসকে সাপোর্ট করছে কে? আমেরিকান ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট, সোরস, এই গ্রুপ, যেটা আর্মি লবি, পাকিস্তান, চায়না, এখন ঢুকেছে তুর্কি। কারণ তুর্কি ওয়ান্টস টু বি এই পৃথিবীর মুসলিম সাম্রাজ্যের খালিফা হতে চায়। কারণ দেখছে ইজিপ্টের পক্ষে সম্ভব নয় আর খালিফা হওয়ার, ইরানের পক্ষে, ইরাকের পক্ষে সম্ভব নয়। এবার সে হতে চায়। তুর্কি হচ্ছে সুন্নি, আর তার কম্পিউটারকে বসে আছে ওখানে ইরান, সিয়া, দ্বন্দ্ব এখানে। এইবার এইভাবে, আর বাংলাদেশের মুসলমানরা হচ্ছে, সাউথ এশিয়ার মেজরিটি মুসলিম হচ্ছে সুন্নি, এইখানে খিলাফত সাম্রাজ্যের অংশ করতে চায়। এইখানটা হচ্ছে তুর্কির আরদোগানের স্বপ্ন। সে খিলাফত তৈরি করতে চায়, ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে হয়। তাদের কাছে ইন্ডিয়া ইজ এ আনসেটেলড এরিয়া। কারণ আপ টু আফগানিস্তান ইসলামাইজ করেছে, পাকিস্তান হয়ে গেছে ইসলামাইজড, বাংলাদেশ হয়ে গেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে গেছে। শুধু এই যে ইন্ডিয়াটা পড়ে আছে, এটাকে ইসলামাইজ করতে হবে, ইসলামের পতাকা তুলতে হবে। এ আর্দোগানের স্বপ্ন। এবং তাকে হেল্প করবে কি? বাংলাদেশ, পাকিস্তান। এই বাংলাদেশ, ইউনুস সরকার, পাকিস্তানের আইএসআই, চায়নার, তুর্কি, এবং তাদের মিটিং চলছে গোপনে, যাতে পাচ্ছে কেউ দেখতে পায় না দেখতে পায়, সেই চক্রান্তে স্পেনে বসে তাদের চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তের আঁচ কিন্তু পেয়ে গেছে রাশিয়া এবং ইন্ডিয়া। তো ইন্ডিয়া এবং রাশিয়াকেও তার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। কারণ আমেরিকাতে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ব্যক্তিগতভাবে চেঞ্জ হলেও আমেরিকার স্বার্থ ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল একটা আছে, তাকে স্বার্থ রক্ষা করতে হবে। প্লাস ইন্ডিয়ান ওশেনে, বে অফ বেঙ্গলে আমেরিকান স্বার্থ রাখতে হবে তাদের নিজেদের স্বার্থে, এবং আমেরিকার এই মুহূর্তে নাম্বার ওয়ান এনিমি চায়নাকে কাউন্টার করতে হলো। এবার রাশিয়া দেখছে যদি বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশেন চলে যায় আমেরিকার দখলে বা চীনের দখলে, কন্ট্রোলে, তাহলে তার অবস্থা খারাপ হবে। সুতরাং সে সুন্দর চুপ সাইলেন্টলি তার 3টে রণতরী পৌঁছে দিয়েছে বে অফ বেঙ্গলে, অ্যান্ড দেয়ার 3 ম্যাসিভ নেভেল শিপস আর ওয়েটিং ইন চিটাগং পোর্ট। এবং কারো কারো মতে এখানে ভারত সরকার এবং দোভালজির একটা রোল আছে, কারণ রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো। এটা কারো কারো মতে সিদ্ধান্ত হচ্ছে এই যে বাংলাদেশের আর্মি চিফ যে রাশিয়া চলে গেল 6 দিন সফর করতে, এটাও নাকি ভারত সরকারের খেলা। কারণ আর্মি চিফকেও বাঁচতে হবে ওই ইউনুসের চক্রান্তের হাত থেকে। আর ইন্ডিয়া তার নিজের এক্সিস্টেন্সের স্বার্থে কখনোই চাইবে না যে বাংলাদেশটা আইদার চায়নার হাতে চলে যাক বা আমেরিকার হাতে চলে যাক, তাকে এটা খেলতেই হবে। আর চীনে গিয়ে ইউনুস সাহেব যে বাঁদরামো করে এসছে, একটা স্টেটমেন্ট দিয়ে এসছে ওখানে,
যে সে নাকি বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশনের সে মাস্টার, এবং আমাদের নর্থ ইস্ট সেভেন সিস্টার্স জোন নাকি ল্যান্ডলকড, তাদের লাইফ নির্ভর করছে বাংলাদেশের দয়ার উপরে। অ্যান্ড ইন রিয়াকশন ভারত সরকার বাংলাদেশকে দেওয়া যে পারমিশনসগুলো ছিল, যে ইন্ডিয়ার ল্যান্ডমাস সে ব্যবহার করবে, করে সে নেপাল বা ভুটানের সঙ্গে বিজনেস করবে, সেই পারমিশন সে ক্যান্সেল করেছে। এই খেলা, এ হচ্ছে, দেখা যাক বাংলাদেশের খেলা কোন দিকে যায়। এবং বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের যে সোশ্যাল লেভেলে যে ক্রাইসিসটা হচ্ছে, বহু আগে বলেছি, বাংলাদেশের সোশ্যাল লেভেলের ক্রাইসিসটা হচ্ছে এই ইন্টেলেকচুয়াল লেভেল এবং সোশ্যাল লেভেলে বাংলাদেশের মেজরিটি মুসলিম বলবো, 94% মুসলিমস, ইসলামিক কান্ট্রি, তারা কি নিয়ে বাঁচবে, তাদের আইডেন্টিটি কি, দে আর কনফিউজড। হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ দি বেঙ্গলি মুসলিমস or Muslims in East Bengal, East Pakistan? What is their identity? ওরা ওরা ইসলামিক সত্তা নিয়ে বাঁচবে, এটা প্রায়োরিটি, না বাঙালির সত্তা নিয়ে বাঁচবে? বাংলা ভাষা প্রায়োরিটি পাবে না উর্দু প্রায়োরিটি পাবে? অরিজিনটা কি, ওদের অরিজিনটা কি? ওদের ওদের ওরা নিজেদের অরিজিন নিয়েই ওরা অসন্দিহান। আর দে আরবিয়ান ইন অরিজিন or origin in Bengali in origin? ওরা এইটা এই হার্ড ফ্যাক্টটা স্বীকার করতে পারছে না। কয়েক জেনারেশনস ব্যাক all their forefathers were Hindus, they are 99% are converted from Hindu। এই বেসিক কথাটা ওরা স্বীকার করতে চাইছে না। ওরা ভাবছে অ্যারোবিয়ান ল্যান্ড থেকে কোরআনটাকে নিয়ে এসছে, যেন ওখান থেকে কালচারটা এখানে নিয়ে বসিয়ে দেবে। এটা সম্ভব নয়। কালচারে লোকাল জিওগ্রাফির একটা বড় রোল আছে। দে ক্যান নট কনভার্ট দিস সয়েল অফ বেঙ্গল ইন্টু অ্যারোবিয়ান ল্যান্ড মাস। এখানকার নেচার সে চেঞ্জ করতে পারবে না। কালচারকে যতই চেষ্টা করুক, সেটা হবে উবরি, সেই কালচার দীর্ঘস্থায়ী হবে না। যে কালচার তৈরি হবে অ্যারোবিয়ান কালচার, that will not be healthy for these Muslim Bengalis in East Pakistan. That will be a poison for them. Poison from them. এটা বুঝতে পারছে না। ওদের ক্রাইসিস, ওরা কি অ্যারোবিয়ান ইন অরিজিন, তাদের ডিএনএ কি অ্যারোবিয়ান? ওরা কি আরবিয়ান কালচার নিয়ে বাঁচবে, না বাঙালি সত্তা নিয়ে বাঁচবে? এই ক্রাইসিসে ভুগছে ওরা। এই ক্রাইসিসে ভুগতে ভুগতে দে আর গেটিং ডুমড। এবং যে কারণে ওরা, যে পয়লা বৈশাখটা সমস্ত বাঙালির, কি হিন্দু কি বাঙালির, সব হিন্দু মুসলিম সবার ছিল, তাদের সামাজিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে একটা ইম্পর্ট্যান্ট ডে, তারাও সেটাকে আজকে তাদের একটা বড় অংশ তারা পালন করতে চায় না। তারা অন্য একটা দিনকে পয়লা বৈশাখ হিসেবে, পয়লা দিবসে পালন করতে চায়। এটা নাকি হিন্দু আইডেন্টিটির অংশ, এটা নাকি হিন্দু কালচারের অংশ। পয়লা বৈশাখে যে গাছপাতা আঁকা হয়, যেগুলো, যে কথাগুলো বলা হয়, এগুলো নাকি হিন্দু বাঙালিদের যে কালচার। সুতরাং এটাকে তারা গ্রহণ করবে না, তারা অন্য একটা দিন পালন করবে। এইভাবে ওরা নিজেদেরকে একটা বিকৃত, বাইরে থেকে ইম্পোর্টেড একটা কালচারকে নিয়ে বাঁচতে চায়। এই ক্রাইসিস থেকে, এই ক্রাইসিসটা যে ওদের কত ক্ষতি করছে, যে বাইরের তুলে আনা একটা কালচার নিয়ে যে বাঁচা যায় না, সম্ভব নয়, এটা ওরা বুঝছে না। যেমন একটা জিনিস, এই পার্কসের এরিয়ার কিছু কিছু কালা আদমি, কালা সাহেব, হিন্দু কালা সাহেব, তারা ভীষণ রকমের, আর এই অ্যাংলো ইন্ডিয়ানস, কিছু খ্রিশ্চিয়ানস, ওরা ভীষণ একটা বলে না যে তোমাদের হিন্দুরা সব কি দেবদেবী পুজো করো, তোমরা কুসংস্কারাচ্ছন্ন, তোমরা গাছে জল ঢালো, গাছকে দেবতা হিসেবে মানো, এগুলো তোমাদের কুসংস্কার, ইউ আর অল ব্যাকডেটেড।
ভাই তোমরা ক্রিসমাসটা কীভাবে পালন করো? একটা মরা প্লাস্টিকের গাছে জল ঢালো, মরা প্লাস্টিকের গাছে কতগুলো বাল্ব জ্বলিয়ে তোমরা পুজো করো। ভাই তোমাদের ওই মরা প্লাস্টিকের গাছ থেকে অক্সিজেন বেরোবে, না 1 গ্রাম কার্বোহাইড্রেট তৈরি হবে, না নেচারের ব্যালেন্সে কোনো হেল্প করবে? ভাই একটু তো সেন্সিটিভ হবে, একটু তো পড়াশুনো করবে। কোনটা জ্যান্ত গাছে জল দিয়ে তাকে বাঁচিয়ে রাখা, তাকে পুজো করা, সেটা মোর র্যাশনাল, না একটা প্লাস্টিকের গাছকে পুজো করা, ক্রিসমাস ট্রি হিসেবে পুজো করা, কোনটা র্যাশনাল? এবার আসছি আমি কোন জায়গাটা আমি এইবার, এই তো গেল বাঙালির মুসলমানদের ক্রাইসিসের জায়গা। দেখা যাক বাংলাদেশ কোন দিকে যায়। একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে ঘটনাগুলো, যেমন সেকেন্ড গ্রেট ওয়ারের সময় চায়না ওয়াজ প্র্যাকটিক্যালি fragmented into four parts. Manchurian region, a Manchukuo government dominated by Japanese একটা গভর্নমেন্ট ছিল, আর একটা গভর্নমেন্ট ছিল একদম আমাদের প্যাসিফিক রিজন বাউন্ডারিতে একটা একটা আরেকটা গভর্নমেন্ট ছিল, আর সেন্ট্রাল চায়নাতে চিয়াং কাইশেকের সরকার ছিল, আমেরিকা ব্যাকড চিয়াং কাইশেক গভর্নমেন্ট। আর ভিয়েতনামের অ্যাডজয়নিং এরিয়া একটা মুক্তাঞ্চল ছিল, ওটা ছিল কমিউনিস্টদের কন্ট্রোলে। ঠিক আজকে দেখুন আপনারা, আজকের বার্মা বার্মা ফাংশনালি 3 টুকরো হয়ে বসে আছে। একটা হচ্ছে একদম সেন্ট্রাল ইয়াঙ্গন এরিয়া, সেখানে মিলিটারি গভর্নমেন্ট, আর ইন্ডিয়া বার্মা এই বর্ডারে কতগুলো জায়গায় মুক্তাঞ্চল, ফ্রি জোনস, সেখানে কোনো গভর্নমেন্টের কন্ট্রোল নেই, সেখানে লোকাল লিডার্স আর ডোমিনেটিং, মুক্তাঞ্চল। আর আরাকান অঞ্চল, সেখানে আরাকান লিবারেশন আর্মি, তারা একটা গভর্নমেন্ট রান করছে। কাম টু বাংলাদেশ, দুখানা গভর্নমেন্ট। বাংলাদেশ যে কোনো সময় 2 টুকরো হয়ে যাবে। বাংলাদেশে এখন অনেক বিগ পাওয়ার্স, স্মল অ্যান্ড বিগ পাওয়ার্স প্লে করছে। কামিং টু পাকিস্তান, পাকিস্তান মোটামুটি 3 টুকরো হওয়ার জায়গায় এসে গেছে। একটা টোকা লাগলেই ওটা শেষ হয়ে যাবে। এবার আসছি আমি, এবার এবার আরেকটা খবর দিয়ে রাখি। আফগানিস্তান থেকে আমেরিকা সরে গিয়েছিল, সেই আফগানিস্তানে এখন যেখানে তালিবানরা যেখানে রুল করছে, ইন ওয়ান অফ দ্য এয়ার বেসেস আমেরিকান ফোর্স আবার এসে পৌঁছেছে। যেমন চিটাগং পোর্টে রাশিয়ান 3টে জায়েন্ট নেভাল শিপ এসে পৌঁছে গেছে। এগুলো এগুলো বিগ পাওয়ার্সের পজিশনিং। এবার আসছি আমি 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 এটা বোঝাতে কিছুটা বোঝালাম, ওয়াকআপ নিয়ে একটু বললাম, বাংলাদেশ নিয়ে বললাম। এবার এবার আসছি আমি ট্যারিফ নিয়ে, ট্যারিফ ওয়ার যেটা ট্রেড ওয়ারে কনভার্ট করছে। আমি বলে রাখি, এই ট্রেড ওয়ার কিন্তু ফার্স্ট গ্রেট ওয়ার থেকে সেকেন্ড গ্রেট ওয়ারের সময় পর্যন্ত, তারও পরে কয়েকবার ছোট বড় হয়ে গেছে। একটা সিগনিফিক্যান্ট ট্রেড ওয়ার ছিল ঠিক সেকেন্ড গ্রেট ওয়ারের আগে, জাপান ভার্সেস ইউএসএ ট্রেড ওয়ার। মনে আছে? এই ট্রেড ওয়ারটাই কিন্তু আলটিমেটলি জাপানকে ইনস্টিগেট করলো টু বোমস দ্য আমেরিকান শিপস অ্যান্ড ব্রিটিশ শিপস in Pearl Harbor. And the fire of second Great War escalated to the Pacific region. Africa, Europe front, African front ছাড়িয়ে সেকেন্ড গ্রেট ওয়ার ফায়ারটা পৌঁছে গেল প্যাসিফিক রিজিয়নে। এরিয়া অফ দ্য সেকেন্ড গ্রেট এসকালেটেড। এবার দেখুন, এবারে এই ট্রেড ওয়ারের সেন্টারে বসে আছে কিন্তু রিলেশনস বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। এই যে সেকেন্ড টাইম ট্রাম্প হোয়াইট হাউসে আসার পরে
সে সমস্ত দেশের উপরে সে হায়ার রেট অফ ট্যাক্সেশন চালিয়েছে। এতে ওয়ার্ল্ড ট্রেডটা ডিস্টেবিলাইজড হয়েছে, কোনো সন্দেহ নেই। এতে আমেরিকারও কিন্তু খুব লাভের থেকে ক্ষতি হয়তো বেশি হয়েছে, এটা দেখা যাক কি হয়, কোন দিকে টার্ন নেয়। আবার ট্রাম্পেরও কিন্তু উপায় নেই। ট্রাম্প কীভাবে কোন কোন ফ্যাক্টরে স্ট্র্যাঙ্গুলেটেড, কারণ ট্রাম্প ক্ষমতা আসার আগে তার স্লোগানটা কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেন, মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা, MAGA, এই স্লোগানটা কি স্লোগান? আমেরিকাকে আবার বড় হতে হবে, আবার গ্রেট হতে হবে ইন অল প্লেনস। মনে রাখবেন, ওয়ার্ল্ড ট্রেডে 71-এর পরে আস্তে আস্তে ওয়ার্ল্ড ট্রেডে জাপান তার পজিশনটা খুইয়েছে, অনেকটা দুর্বল হয়েছে। কমন ইউরোপ অনেকটা তার পজিশনটা খুইয়েছে। সেই জায়গাটা কিন্তু গেইন করেছে চায়না। ওয়ার্ল্ড ট্রেড কমোডিটির, যেটা ডে টু ডে যে ইউজের কমোডিটি, যে কনজিউমার গুডসে, এই প্রোডাকশানে চায়না নাম্বার 1 হয়ে গেছে। এই ইতিহাসটা আপনারা ভুলে গেলে চলবে না। কি কি জিনিস? কমোডিটি যেটা হচ্ছে ডে টু ডে ইউজফুল কমোডিটিস, কনজিউমার গুডস, যেটা তার প্রোডাকশনে চায়না নাম্বার 1। চায়না কিন্তু 71-2 আগে ছিল না এই প্রোডাকশন। এটা হলো কি করে? এবং যার সিকোয়েন্সে জাপান, ইউরোপিয়ান কান্ট্রি এবং তাদের ডোমিনেন্সগুলো কমে গেল। আমেরিকাও কিন্তু আগের যে ট্রেড ডোমিনেন্সটা ছিল সেটাও কমে গেছে, পার্টিকুলারলি কনজিউমার গুডসে। কারণ চীনের তৈরি করা কনজিউমার গুডস শুধু ইউরোপিয়ান মার্কেট নয়, আমেরিকান মার্কেট, সাউথ এশিয়ান মার্কেট, আফ্রিকান মার্কেট খেয়ে নিয়েছে। যার পরিণতিতে ট্রেডে, কনজিউমার গুডসে পার্টিকুলারলি, আমেরিকা মার খেয়ে গেছে এবং তার ইকোনমি নেমে গেছে। তার ট্রেডে এই মুহূর্তে, ওয়ার্ল্ড ট্রেডে আমেরিকার নাম্বার 1 কম্পিটিটর হচ্ছে চায়না। চায়না আমেরিকা থেকে যে পরিমাণ মাল ইম্পোর্ট করে তার থেকে অনেক বেশি চায়না এক্সপোর্ট করে টু আমেরিকা। অর্থাৎ সেখানে ট্রেড ডেফিসিটে পড়ে আছে আমেরিকা এবং ট্রেড প্লাসে পড়ে আছে চায়না। ইভিন কনজিউমার গুডসে ইন্ডো আমেরিকান এতে 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 রানওয়েতে ইন্ডিয়া প্লাসে আছে। ইন্ডিয়া থেকে কনজিউমার গুডস বেশি যায়, বরং কম আমরা মেটেরিয়ালস নিই। এই জায়গাটা কম্পেনসেট করার জন্যে, এবং তাই নয়, এই মুহূর্তে চীন মিলিটারিতেও নেক টু নেক ফাইট দিচ্ছে উইথ ইউএসএ বুঝতে পারছে তার ঘাড়ের কাছে, নেকের কাছে এসে গেছে ইন ট্রেড অ্যান্ড মিলিটারি অ্যান্ড ওয়ার্ল্ড ডোমিনেন্স, সব কিছুতে চায়না হ্যাজ টু বি কন্ট্রোলড, চায়না হ্যাজ টু বি কন্টেন্ড। সুতরাং তাকে ওয়ার্ল্ডের অন্য যে বিগ পাওয়ার্সগুলো, রাশিয়া, ইন্ডিয়া বা অন্য পাওয়ার্সগুলোর সঙ্গে তাকে একটা আসতে হবে টু কন্টেন চায়না। আবার এই যে আমেরিকার এই পরিণতি উইথ চায়না, এটা কিন্তু তারই নিজের ভুল বা নিজের সৃষ্টি। ইতিহাসটা আর একটু মনে করিয়ে দিই। 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে ভারত, রাশিয়া, এগেনস্টে চায়না, আমেরিকা। তা সত্ত্বেও ইন্ডিয়ান আর্মি সাকসিডেড, বার্থ অফ নিউ বাংলাদেশ। এই সময় চায়না এবং আমেরিকা উভয়ই অপমানিত।
পাকিস্তান ডিভাইডেড অ্যান্ড উইকেন্ড অ্যান্ড ইনসাল্টেড। এই সময় যেহেতু পাকিস্তানের সঙ্গে আমেরিকা এবং চীনের উভয়ের সম্পর্ক ভালো ছিল, অথচ সেই সময় মনে রাখবেন চীনের সঙ্গে আমেরিকার কোনো মুখ দেখা দেখি ছিল না, কোনো মুখ দেখা দেখি। পাকিস্তান অ্যাজ ক্যাটালিস্ট চীনের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব তৈরি করে দিল ইন্ডিয়াকে বাঁচ দেওয়ার জন্য। এই এবার জয়েন্ট ভেঞ্চার হলো আমেরিকা এবং চীনের, শুধু ইন্ডিয়াকে পরপর বাঁচ দিয়ে যাবে। পেছন থেকে কলকাঠি নাড়া, পেছন থেকে হাততালি দিচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান একা পারবে না সেটা। এইবার আমেরিকা আরেকটা জিনিস দেখলো যে আমেরিকাতে কোনো প্রোডাকশন করতে গেলে লেবার কস্ট খুব বেশি পড়ে যায়, লেবার কস্ট বেশি পড়ে যাবে। আর চীন দেখলো তার মিলিয়ন্সের জবলেস, মিলিয়ন্স অফ চাইনিজ আর জবলেস, তার টাকা নেই, তার টেকনোলজি নেই, অথচ প্রচুর লোক আছে। এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলো যে চীনকে এবার তুলতে হবে। আমেরিকা এবং ইউরোপের কিছু কান্ট্রি, চীনের যারা, আমেরিকার যারা ফ্রেন্ডলি, তারা ম্যাসিভ টেকনোলজি এবং মানি ইনভেস্ট করলো ইন চায়না, যেহেতু চিপ লেবার সেখানে। ইন সিরিজ, ইন থাউজেন্ডস কনজিউমার গুড প্রোডাকশনের ফ্যাক্টরি তৈরি হয়ে গেল। ইট বিকেম দ্য ফ্যাক্টরি, চায়না বিকেম দ্য ফ্যাক্টরি অফ দ্য কনজিউমার গুডস। ওয়ার্ল্ড মার্কেট এই চাইনিজ গুডসে, টেকনোলজি ওয়েস্টার্ন, মানি ওয়েস্টার্ন, প্রোডাকশন সাইডটা চায়না। চায়না এখান থেকে গেইন করলো। চায়না আস্তে আস্তে হেলদি হলো, ওয়েলদি হলো, যে সারপ্লাস মানি দিয়ে আস্তে আস্তে তার কোয়ালিটি চেঞ্জ হলো। একটা অংশ সে ওয়ার টেকনোলজিতে সে ব্যবহার করলো, তার আর্মির কোয়ালিটি, আর্মস কোয়ালিটি সে বাড়াতে শুরু করলো। এবার টাকা দিয়ে আস্তে আস্তে সে, টাকার জন্য আস্তে আস্তে ট্রেডে সে উন্নতি করলো, আর্মসে উন্নতি করলো, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার অন্যান্য দেশেও তার ডমিনেন্স এলো, তার ডিপ্লোমেসি স্ট্রঙ্গার হলো। অর্থাৎ এক অর্থে আমেরিকা তার নিজের ফ্রাঙ্কেনস্টাইন নিজে তৈরি করেছে, দ্যাট ইজ চীন। এবং চীনের যে ইকোনমিকে বলা হয় যে হিপ জয়েন্ট, হুইচ হ্যাজ টু লেগস, ওয়ান ইন আমেরিকান, আদার ইজ চাইনিজ। এই সেপারেশনটা খুব ডিফিকাল্ট। এবার চায়নাকে কি করে কন্টেন্ট করতে হবে? ওয়াশিংটন দেখছে যে চায়নার এই বাড়ন্তকে থামাতে গেলে তার ট্রেডে মার দিতে হবে, ট্রেডে মার দিতে হবে, ট্রেডে মার দিতে হবে। এবং তাই দেখবেন চীনের সমস্ত ওই মেটেরিয়ালসের উপরে তার ট্যারিফ 150% করে দিয়েছে। প্রথমেও যদিও সবার উপর ট্যারিফ, কিন্তু এবার ডব্লিউটি থেকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে আমেরিকা নিজেকে সরিয়ে নিয়েছে। অথচ ওই ছিল একসময় ডব্লিউটিওর স্লোগানের পায়োনিয়ার, যে গোটা ওয়ার্ল্ডটাকে আমি একটা কমন মার্কেট করে দেবো, সবাই বিজনেস করবে উইথ মিনিমাম ট্যাক্সেশন, সবাই ওয়ার্ল্ড মার্কেটে চুষে বসে বিজনেস করবে। তার ধারণা ছিল এতে বিগ পাওয়ার্স লাইক আমেরিকা এবং ইউরোপ তার বেনিফিট পাবে। এখন দেখছে লাভ হয়ে গেছে চীনের, কারণ চীন খুব সস্তায় মাল তৈরি করে ওয়ার্ল্ড মার্কেট দখল করে নিয়েছে। তাই আমেরিকা এখন সরে আসছে, নিয়ে চীনের যে মালগুলো আমেরিকান মার্কেটে বিক্রি হয় সেখানে হাই ট্যারিফ দিয়েছে। আর সব কান্ট্রির উপরে প্রথমে সে অনেক হাই ট্যারিফ দিয়েছিল। দেখলো সবটা করতে গেলে গোটা ওয়ার্ল্ডে আমেরিকা উইল বি আইসোলেটেড, কারণ ওয়ার্ল্ড এখন অনেকগুলো মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। অনেকে কারণ অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়া বা চায়না, তার অন্য অপশানসে বেরিয়ে যাবে। ওয়ান টাইম ইভিন আমেরিকা উইল বি আইসোলেটেড ফ্রম দ্য ইউরোপ। তাকে অন্যান্য কান্ট্রির জন্য ট্যারিফ কমাতে হলো, কমিয়ে সে এখন অল কান্ট্রির জন্যে নট দ্য ইউনিফর্ম ট্যাক্স রুল বাট ইন্ডিভিজুয়ালাইজড, প্রতিটা কান্ট্রির সঙ্গে আলাদা করে ডায়ালগ করে বিভিন্ন রেটসে তৈরি করতে হচ্ছে, কারণ তাকেও বাঁচতে হবে। সিকোয়েন্সকে জানি না, কিন্তু এই যে এনমিটি বিটুইন আমেরিকা অ্যান্ড চায়না, এটা কিন্তু থামবে না, কারণ চায়না এখন আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর একটা আর্টিকেল সুন্দর বেরিয়েছে যে
একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি এই ক্রাইসিসটা বেশি দিন থাকবে না। তার কারণটা হচ্ছে কি, আমেরিকানরা যদি বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ যদি ব্র্যান্ডের বাইরে গিয়ে কোয়ালিটি দেখে মাল কেনে, তাহলে ক্রাইসিসটা আসবে না। জেনেরিক, যেমন জেনেরিক মেডিসিন অ্যান্ড ব্র্যান্ড মেডিসিন, আপনি যদি জেনেরিক নামে, যে সায়েন্টিফিক নামে যে মলিকুলটা, সেটার নামে যদি আপনি মার্কেটে মাল কেনেন, তাহলে ইউ উইল গেট দ্য মেটেরিয়াল ফ্রম এনি মেডিসিন শপ। যদি ব্র্যান্ড নেমে কিনতে চান, তখনই আপনার ক্রাইসিস হবে, কারণ ব্র্যান্ড নেমে স্পেসিফিক ব্র্যান্ডের নামসগুলো বিভিন্ন দোকানে রাখে, কেউ কেউ রাখে না। ঠিক তেমনি কনজিউমার গুডস যদি ব্র্যান্ড নেমে কিনতে চান, তাহলে দিস জনগণের এই ক্রাইসিসটা কন্টিনিউ করবে। যদি আপনি জেনেরিক নামে দেখেন যে মেটেরিয়ালটা আমি চাই, তাহলে কিন্তু এই ক্রাইসিস সমস্ত কান্ট্রি আস্তে আস্তে ওভারকাম। কারণ এই কনজিউমার গুডসের যে প্রোডাকশনের টেকনোলজি ইজ নট ভেরি সফিস্টিকেটেড, ইজ নট ভেরি হাই। এটা রকেট টেকনোলজি নয়, হ্যাঁ, বা অ্যাটম বোমের টেকনোলজি নয়। দিস ইজ ভেরি কমন টেকনোলজি, ভেরি চিপ টেকনোলজি, অ্যান্ড মানি ইজ নট নিডেড ভেরি মাচ। সুতরাং যদি কোনো দেশে লেবার পাওয়া যায়, চিপ লেবার পাওয়া যায়, যে কোনো দেশেই এই কনজিউমার গুডস তৈরি করাটা প্রবলেম হবে না। এবার আসছি আমি আমেরিকা, আমি বললাম রাশিয়া, রাশিয়া বললাম। এবার আরেকটা জায়গা, এবার ক্যানাডা। এই ইউএসএর যে ফরেন পলিসিতে এখন, ইউএসএ ইউএসএ মিস্টেরিয়াস কেস অফ এয়ারবেস, ইয়েস বলেছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে দি স্টেটসম্যানসের পেজ নাম্বার 11-15, আজকে হ্যাঁ। There is an unconfirmed report that the US has redeployed at the Bagram Air Base in Afghanistan. This base was command center of the NATO and US forces throughout the occupation of Afghanistan. এটা উল্লেখ করেছি আমি। এবার ওয়ার ব্র্যান্ডস নট ট্যারিফস, ইয়েস উল্লেখ করেছি আমি। এবার আসছি আরেকটা জায়গাতে, হ্যাঁ, এবার চায়নার সঙ্গে আমেরিকার এই ট্রেড ওয়ারটা ব্রিক ব্যাংকিং আমেরিকাকে দুশ্চিন্তায় রেখেছে। ও, ব্রিক ব্যাংকিং, ইয়েস, ব্রিক ব্যাংকিংটা, কারণ যদি ব্রিক্স থেকে তাদের তরফ থেকে যদি একটা কারেন্সি বের করে নেয়, তাহলে ডলার ডমিনেন্স উইল বি ডুমড। কারণ ওরা তো ঘরে বসে বসে টাকা ইনকাম করছে। কারণ ওয়ার্ল্ডের মেজরিটি কান্ট্রি তাদের ফরেন এক্সচেঞ্জ করে থ্রু ডলার, যেটা একসময় ইংল্যান্ড এনজয় করতো। ওয়ার্ল্ডের ট্রেড অল থ্রু পাউন্ডস, ঘরে বসে বসে ওরা ইনকাম করত। পাউন্ডের ডমিনেন্স চলেছে আপ টু সেকেন্ড গ্রেট ওয়ার। সেকেন্ড ওয়ারের পর থেকে ডলার ডমিনেন্স এসে গেছে। বাট ইফ দ্য ব্রিক্স কারেন্সি কামস ইন, দ্যাট উইল ডুম দ্য ডলার ডমিনেন্স অফ দি ওয়ার্ল্ড। সেই জন্য ও ব্রিক্সের কান্ট্রি, ইন্ডিয়াকে ও থ্রেট করে রেখেছে। দেখা যাক, multicentric world, this country, the world is no more bipolar or unipolar or tripolar, multipolar. সমস্ত কান্ট্রির অপশনস অনেক এসে গেছে। যে অ্যাটমিক পাওয়ার দিয়ে সবাইকে থ্রেট করা হতো, এই অ্যাটম বোমের ক্ষমতা অনেকের কাছে এসে গেছে। ইভেন টুডে, ক্যান ইউ ইমাজিন দ্য ইসরায়েল ইজ ডোমিনেটিং in the formation of the foreign policy of USA. এবার আসছি আমি ইউএস চায়না নিয়ার ব্রেকডাউন অফ টাইজ। দেখা যাক, যেটা 39-41 এর সময় যে ব্রেকডাউনটা করেছিল জাপান আমেরিকা রিলেশনস, দ্য ট্রেড ওয়ার টার্ন ইনটু এ ফিজিক্যাল ওয়ার। দেখা যাক এবার কোন দিকে যায়। এবার আরেকটা জায়গায় আসছি আমি, এবার
চায়নাকে আমরা কতখানি, এবার চায়না চাইছে এই ক্রাইসিসে ইন্ডিয়ার সঙ্গে ভাব করতে, খুব ভালো কথা, কিন্তু চায়নার সঙ্গে ভাব করাটা আমাদের কতখানি সেফ হবে? শত্রুতা করা ডেফিনেটলি আনসেফ। এটাও মানতে হবে বিশ্ব সভ্যতায় চীন এবং ইন্ডিয়া ভাই ভাই সম্পর্ক, থাউজেন্ডস অফ ইয়ারের সভ্যতা, এবং চীন এবং ইন্ডিয়া এই দুজনেই লোক সংখ্যা 280 কোটির উপরে। এই মুহূর্তে ওয়ার্ল্ড পলিটিক্সের সেন্টারে এসে গেছে আবার এশিয়া, ইকোনমিরও সেন্টারে এসে গেছে এশিয়া। সেখানে এই দুটো পাওয়ার, চায়না এবং ইন্ডিয়া, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাট টাইমস আমেরিকা, রাশিয়া প্লেজ অ্যাট এ ইউরোপিয়ান ফোর্স, অ্যান্ড অ্যাট টাইমস ইট প্লেজ অ্যাট এ এশিয়ান ফোর্স। দেখা যাক। এবার চায়নার সঙ্গে ইন্ডিয়ার শত্রুতা নিশ্চয়ই ক্ষতিকর, কিন্তু এটাও মানতে হবে বন্ধুত্ব টু হোয়াট এক্সটেন্ট। এটা ভুলে গেলে চলবে না যে চায়না তার পলিটিক্যাল স্ট্রাকচার এসে কমিউনিস্ট, ভেতরে ভেতরে এসে ক্যাপিটালিস্ট, বেসিক্যালি এসে ইম্পেরিয়ালিস্ট। এটা হান ইম্পেরিয়ালিজম। The Han nationalism is converted now to Han imperialism. Its initial imperialism on conquering the Manchuria, Mongolia, Tibet, এখন সে ডিমান্ড করছে পার্টস অফ ইন্ডিয়া, পার্টস অফ ভিয়েতনাম, পার্টস অফ সাইবেরিয়া, রাশিয়ার পার্ট। ইট ইজ নাও এ ফুল-ফ্লেজড কমিউনিস্ট ইম্পেরিয়ালিজম অ্যান্ড হান ইম্পেরিয়ালিজম। হান কেন বলছি? হানটা হচ্ছে সেন্ট্রাল চায়নার যে সেক্ট, হান জাতি। এই হান জাতি ছিল সুদীর্ঘকাল dominated by or ruled by for many centuries by the Manchurians, the Manchurian region. Manchuria physically actually outside China, central China. Manchus or Manchukuos ruled China for many centuries. One time Mongolians ruled China many centuries. One time Tibet ruled for centuries mainland of the China. The Han majority remained suppressed for many centuries. মহাকাল একটা জায়গায় বলেছেন না, এই যে কমিউনিস্ট চায়না পার্টি, কমিউনিস্ট পার্টি চায়না অফ চায়নার সিসিপি, কমিউনিস্ট পার্টি অফ চায়নার, চায়না কমিউনিস্ট পার্টি সিসিপির এই যে রাইজটা, দিস রাইজ ইজ নাথিং বাট রাইজ অফ সাপ্রেসড হান ন্যাশনালিজম, that is now turned into a Han imperialism. শুধু কমিউনিজমের একটা ইউনিফর্ম মুখোশ পরা আছে। এবার এই চায়নাকে আমি কতখানি বিশ্বাস করব? মনে রাখতে হবে, কতগুলো ঘটনা মনে রাখতে হবে। এটাও আমি চায়না ইজ অন আওয়ার সাইড, রিয়েলি? ইজ ইট রিয়েলি অন আওয়ার সাইড? বন্ধুত্ব চাইছে এখন আমেরিকান থ্রেটকে কাউন্টার করার জন্য। এবার দেখুন, এইবার পাকিস্তানকে একসময় সব থেকে বেশি ডোনেট করতো কে? আমেরিকা। কারণ তখন ছিল ইন্ডো রুশিয়ান এক্সিস। আমেরিকা পাকিস্তানকে মদত দিত, ডোনেশন দিত, ওয়েপন্স দিত। এখন আমেরিকা ওখান থেকে হাত গুটিয়ে নিয়েছে। এখন চায়না হচ্ছে মেন সাপ্লায়ার অফ বুদ্ধি এবং মানি এবং ওয়েপন্সের সাপ্লাই হচ্ছে ফ্রম চায়না। সুতরাং সেই চায়নাকে আমরা কতখানি বিশ্বাস করব? নাম্বার 2, কোভিড-19 সময় এখনো চায়না স্বীকার করেনি কোভিড-19টা তার ভাইরাস ওয়ারফেয়ারের ডিজাইন কিনা। এটা আমেরিকার কাছেও দুশ্চিন্তা, গোটা পৃথিবীর কাছে দুশ্চিন্তা।
মানে চীনকে মেজরিটি কান্ট্রি বিশ্বাস করে না, কারণ এই কোভিড-19 ভাইরাস, ওয়াজ ইট নট এ পার্ট অফ ইটস ভাইরাস ওয়ারফেয়ার ডিজাইন? এটা হয়তো অ্যাক্সিডেন্টালি বেরিয়ে গেছে, লিকড হয়ে গেছে ফ্রম দ্য ল্যাবরেটরি, এখনো স্বীকার করেনি। নাম্বার 3, এবার এবার গ্লোবাল সাউথে, গ্লোবাল সাউথ যেটা ওয়ার্ল্ডের গ্লোবাল সাউথে, এখানে দুটো বিগ পাওয়ার, চায়না ইন ইন্ডিয়া, একে অপরের কম্পিটিটর। সুতরাং এই কম্পিটিশনে চীনকে ইন্ডিয়া ডেফিনেটলি বেশি স্পেস দেবে না, আর ইন্ডিয়াকেও চায়না বেশি স্পেস দেবে না। এবার আসছি আমি আরেকটা জিনিস, এবার পারসিস্টেন্ট বর্ডার ডিসপিউট রয়েই গেছে। শুধু তাই নয়, ইন্ডিয়ার বড় বড় অংশগুলো সে তার অংশ দাবি করছে, প্লাস এই মুহূর্তে বাংলাদেশে যেটা অ্যান্টি ইন্ডিয়া ফোর্স রাইজ করেছে তাকে ব্যাক করছে চায়না, আমেরিকান ডিপ স্টেট, পাকিস্তান এবং তুর্কি। সুতরাং সুতরাং এদেরকে আমরা কতখানি বিশ্বাস করতে পারবো, আমাদের খুব সাবধানী হতে হবে। কতক্ষণ হলো? ও, I started at 10, yes, 1 ঘন্টা হয়ে গেছে। সরি সরি, আজকে আর কোনো কথা না। এবার আমি আবার ব্যাক করছি একটা জিনিস। হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়ার ওই হেডলাইনটা, এসএসসি স্টার্টস প্রিপেয়ারিং লিস্ট অফ এলিজিবল অ্যান্ড ইনএলিজিবল জবস লুজার্স নাও। কি করে? এতদিন তোমরা ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে এতদিন ধরে চেয়েছে, তোমরা এখন কি করে করতে পারছো? আরেকটা প্রশ্ন, অশান্তির নেপথ্যে বাংলাদেশি মৌলবাদীরা। ইয়েস, মুর্শিদাবাদের প্রচুর মুখ এসে গেছে, নতুন মুখ, যাদেরকে লোকের লোক দেখেনি আগে, নতুন মুখ, তারা সোপার বাংলা থেকে এসছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাঙ্গা লাগানোর এই বহু পুরনো এই পরিকল্পনা পাকিস্তান, চীন, আমেরিকান ডিপ স্টেট সবাই আছে, এবং সঙ্গে আছে এই যে কংগ্রেসের রাহুল গান্ধীর এই গ্রুপটা, যারা জর্জ সোরসের গলায় গলায় বন্ধু, এই গ্রুপটা সঙ্গে সঙ্গে সেই মমতা, মনে রাখতে হবে মমতা ব্যানার্জি নিজে হচ্ছে, মনে রাখবেন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রীর ওথ নিয়েছিল, এসেছিল লেডি ক্লিন্টন এসে দাঁড়িয়েছিল, আশীর্বাদ করেছিল। লেডি ক্লিন্টন হচ্ছে আমেরিকান ডিপ স্টেটের একটা বড় এজেন্ট। অর্থাৎ এই ডিপ স্টেটের সঙ্গে মমতা ব্যানার্জির কি রিলেশন, এটা দেখার মতো। একটা স্টেটে, ইন্ডিয়ার একটা স্টেটে মুখ্যমন্ত্রী ওথ নেবে, সেখানে লেডি ক্লিন্টন দাঁড়িয়ে আছে। চক্রান্তের লেভেলটা কোথায়, এটা বোঝা উচিত আমাদের। আরেকটা খবর দিয়ে চুপ করে যাব, নেপাল ও ভারতে কমিউনিস্টদের পতনের পদধ্বনি। নেপাল ও ভারতে কমিউনিস্টদের পতনের পদধ্বনি। দেখা যাক কোন দিকে ইতিহাস ঘোরে। আজকে দেবমাল্য গুপ্ত, গুড ইভিনিং স্যার। ব্রিক্স ব্যাংকিং ডেফিনেটলি ইয়েস, পাকিস্তান চীনের আমেরিকার এজেন্টদের কাছে কাজ করছে অস্তিত্ব প্রয়োজনে ভারতের বিপক্ষে। পাকিস্তান চীনের আমেরিকার এজেন্টের ওয়াকফ বিলটা কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে বলুন স্যার। ওয়াকফ বিলে প্রপার্টি নিয়ে কোনো কথা নেই, প্রপার্টি ম্যানেজমেন্ট নিয়ে কথা আছে, অনলি ম্যানেজমেন্ট নিয়ে কথা আছে। আর একটা আইন আনা হয়েছে, সেকশন, যে ডিসপিউটটা হলে কোর্টে যেতে হবে। ওই ওয়াকফ বোর্ডের মেম্বাররাই সব ঠিক করে দেবে, এটা হতে পারে না। দি থিং উইল বি সেটেলড ইন কোর্টস, legal courts, not at the whims of the members of the Waqf board.
ওয়াকফ বিলটা, শুভ সন্ধ্যা, গান্ধী খিলাফত নাটের গুরু, ওয়াকফ বিলটা, হ্যাঁ, শুভ নববর্ষ, পূর্ব বাংলায় বিশ্বের সবচেয়ে উর্বর জমি পুরোটাই হিন্দুদের ছিল, সেটা পাকিস্তান বানিয়ে দখল করে বংশ বিস্তার এবং লুণ্ঠন করেছে। আর কিছু করার মতো মানসিক মেধা নেই, তাই আর কিছু করতে পারেনি। লুণ্ঠনটাই শিখিয়েছে, তো ওরা ওরা লুণ্ঠন শিখেছে। ওরা নিজের ভাষায় বলা লেখা না জানলে অন্য ভাষায় দখল সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। শুভরাত্রি।